হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাসটা নিয়ে শিখব। অনেকের কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে একটু গোলা যায় বা অনেক সময় লাগে, 3s 4s আগে দিব না 3d পরে দিব, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে। তারপরে বড় কোনো মৌল ইলেকট্রন বিন্যাস করতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এইসব ধরনের সমস্যাকে একদম সমাধান করে দেবো এই ভিডিওতে। আমি লাস্টে কিছু ট্রিক দেখাবো যার মাধ্যমে তুমি 30 সেকেন্ডেই যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করতে পারবে, শুধু পারমাণবিক সংখ্যাটা জানা হলে। তো আমরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, তো আমরা বোর পরমাণু মডেলে তো দেখেছিলাম যে বোর বলেছে যে নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। তো কি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই কিন্তু শেলগুলোতে নির্দিষ্ট শেলে থাকতে পারবে, তাই না? তো আমরা 3-4টা শেল সম্পর্কে ওখানে বলা হয়েছিল যে কে, এল, এম, এন এবং তারপরে হতে পারে। তো ধরো আমি এটা আঁকাই। তো এইগুলো কে শেল এবং এইগুলো কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন দেখো এই যে আমরা n সমান সমান লিখি 1, এই nটা কিন্তু কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বা এই যে শেল নাম্বার। আচ্ছা, তো এখন এই যে কে এল এম এন শেলে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে তার একটা সূত্র আছে যেটা আমরা সবাই পড়েছি এবং জানি, সেটা হচ্ছে 2n²। এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা এই যে শেল নাম্বার। আচ্ছা, তাহলে আমরা যদি কে শেলের ক্ষেত্রে অর্থাৎ কে এর ক্ষেত্রে n সমান সমান 1 হলে, কে এর ক্ষেত্রে n সমান সমান 1 হলে 2n² সমান সমান কত হচ্ছে 2 × 1² বা 2, অর্থাৎ কে শেলে শুধুমাত্র দুইটা ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা, n সমান সমান 2 হলে অর্থাৎ কে এল এর ক্ষেত্রে 2n² ইউজ করলে 2 × 2² সমান 2 × 4, 4 × 8। এইভাবে তার মানে এল শেলে কে শেলে অনলি 2, এল শেলে অনলি 8টা থাকতে পারবে। ওকে, তো n সমান সমান 3 ধরলে 2n² তাহলে 2 × 3², তাহলে 3 থেকে 9, 9 দুগুণ 18টা। আচ্ছা, তাহলে এখানে কে এল এম, এম শেল মানে কে এল এম, এটা এন, এন, তাহলে এম শেলে কয়টা 18টা ইলেকট্রন থাকতে পারবে। ওকে, এম এন ও, আরে এন শেলে কয়টা থাকবে 4, এটা কিন্তু সমান সমান। তো 2n² দিলাম, তো 2 4² 4 4 16, 16 32, তাহলে n ছেলে 32টা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ও শেলটা চিন্তা করি, আমরা কি ও শেলটা চিন্তা করলাম, কারণ বলেছিলাম না যে শুধু 4টা শেল না, আরো শেল থাকতে পারে, থাকবে। তো এখন ও শেলের ক্ষেত্রে কি হবে, ও শেলের ক্ষেত্রে n সমান সমান 5, 2n² তাহলে 2 5² 5 5 25, 25 50। কিন্তু এটা কিন্তু হয় না, এই 2n² অনলি মাত্র এই প্রথম 4টা শেলের ক্ষেত্রে প্রযোজ্য। এবং তাহলে ও শেলে কয়টা ইলেকট্রন থাকবে আমরা কিভাবে বুঝবো? মোট 8টা শেল থাকতে পারে, যেমন কে এম, কে এল, এম এন, ও, পি, কিউ, আর। মোট এরকম 8টা শেল চিন্তা করা যায় বা সূত্রের মধ্যে পড়ে, বা এই 8টা শেলের ভিতরে যে কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে সে কয়টা মৌল ইলেকট্রন বিন্যাস সম্ভব। তো এই কারণে এর থেকে বেশি শেল লাগে না। আচ্ছা, তো এই 4টা শেলের ক্ষেত্রে দেখো প্রথম যে শেলগুলোতে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো আসছে না, এই শেলের ক্ষেত্রে ঠিক তার উল্টোই হবে। অর্থাৎ ওতে এর মতো হলো পি তে থাকবে 18টা, কিউ তে থাকবে 8 এবং আর এ থাকবে হচ্ছে আর এ থাকবে 2টা, মানে ঠিক এর অপোজিট হতে থাকে। বুঝা গেছে? তার মানে এই কোয়ান্টাম সংখ্যা মানে 6 শেলে 32টা থাকবে, 7 শেলে 18টা, সরি এটা হচ্ছে 5 শেলে থাকবে 32টা, 6 শেলে থাকবে 18টা, 7 শেলে থাকবে 8টা এবং 8 শেলে থাকবে মাত্র 2টা ইলেকট্রন। ওকে, তো তাহলে যদি কোথাও বলা হয় যে কোন মৌলের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কিভাবে করবা? আমি ধরো কি তাহলে হাইড্রোজেনের করি, হাইড্রোজেনের 1, এটা কি পারমাণবিক সংখ্যা আমরা জানি, মানে খালি 1 হবে। যদি করি কার্বনের 6, তাহলে 2 প্রথম শেলে, পরের শেলে কয়টা হবে 2 আর 2 হবে, যেহেতু না 2 4 হবে, এটা হচ্ছে কিন্তু 6, 2 আর 4 6, এদিকে 2 4 আছে। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে
অক্সিজেনের 8, 2 6 হবে। তোমার হচ্ছে নিয়নের ক্ষেত্রে 10, তাহলে 2 8 হবে। তাহলে এবার হচ্ছে সালফারের ক্ষেত্রে সালফার 16, তাহলে 2 8 6 হবে। আর্গনের ক্ষেত্রে 18, 2 8 8 হবে। 10 আর 18, ঠিক আছে। আচ্ছা, এইবার চলো আমরা পটাশিয়ামের রেটে বিন্যাস করি। 19, তাহলে 1 হবে, সরি 2 হবে। 2 প্রথম ছিল 2টা, তারপরে কয়টা 8টা, তারপরে করা হবে 10, তাহলে 9 হওয়ার কথা, কিন্তু 9 এখানে হয় না, হয় কত 8 এবং ইলেকট্রনটা চতুর্থ শেলে চলে যায়। এখন দেখতে পাচ্ছ যে এই তৃতীয় শেলে 18 ইলেকট্রন থাকতে পারে, তারপরও এখানে 8টা আছে আর একটা চতুর্থ শেলে চলে গেছে, কেন? এটা বুঝতে হলে আমাদের উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে। এখন এই উপশক্তি স্তরের বিষয়টা কিরকম, এই যে শক্তি স্তরগুলো আছে না, এই ইলেকট্রনগুলো এই শক্তি স্তরে কিছু উপশক্তি স্তরের মাধ্যমে থাকে। তার মানে ধর কে শেলের একটা উপশক্তি স্তর আছে, এই কে শেলে যে কটা ইলেকট্রন থাকতে পারে এটা এই উপশক্তি স্তরে থাকতে পারে। এন শেলে কয়েকটা তোমার হচ্ছে এ থাকবে, উপশক্তি স্তর থাকবে, তো ওই শেলের ইলেকট্রনগুলো ওই শক্তি স্তরের ভাবে বিভক্ত হয়ে যায়, মানে একটা শাখা ভাবে হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে আমরা চিন্তা করবো সেটা একটু দেখি। উপশক্তি স্তরের ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি, শোনো, শক্তি স্তরের ক্ষেত্রে n যেটা আছে না, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আর উপশক্তির ক্ষেত্রে n এর জায়গায় আমরা l ইউজ করি, যেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কারণ এই যে শক্তি স্তরের ইলেকট্রনগুলো এরা মিলেই বিভক্ত করে। যেরকম কোন কোম্পানির সিইও সে কি করে, সে তার এমপ্লয়িকে বলে করো, এমপ্লয়ি কাজগুলো করে, তাই না? এই নাম কিন্তু সিইওই হয় বা হচ্ছে ফাউন্ডার হয়, তারই হয়। তো বিষয়টা এরকমই যে হচ্ছে এবার দেখো আমরা এখন বের করব কে শেল, এল শেল, এম এন এইগুলোতে কয়টা করে উপশক্তি স্তর থাকে, কেমন উপশক্তি স্তর থাকে এটা বের করব। তো এর সূত্র আছে, রুল একটা আমি লিখি। প্রথম রুল আমরা জানি 2n², এটা আমরা পেয়েছি, এবং সেকেন্ড ক্ষেত্রে এই ক্ষেত্রে l সমান 0 থেকে n-1, এটা কিন্তু কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো কে শেলের ক্ষেত্রে বের করি। কে শেলের ক্ষেত্রে l সমান যদি n হয়, কে শেল n যদি n হয়, কে অর্থাৎ l সমান 1 হলে l সমান তাহলে n-1, 1 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়, যেটা হচ্ছে s অরবিটাল। এটা হচ্ছে অরবিটাল এবং এইগুলা হচ্ছে অরবিট। আমি একটু লিখে দেই সাইডে, অরবিট, আর এটা হচ্ছে অরবিটাল উপশক্তি স্তর। বুঝা গেছে? ওকে, তো এখন দেখো এইটা আর হচ্ছে s, তাহলে এখানে কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমরা এখানে এইভাবে দিই 1s। ওকে, l এর ক্ষেত্রে n সমান 2 হলে এখানে দেখো বলা হয়েছে 0 থেকে n-1, তাহলে আমি এখানে 0 দিব, কমা, এবার n-1 দিব, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তাহলে এর যেটা আছে এটা s থাকবে, আর একটা থাকবে সেটা হচ্ছে sp। উপশক্তিগুলো চারটা উপশক্তি স্তরের নাম আমি বলি, তখন spdf, তুমি এটা চিনো কিন্তু, তাই না? এর spdf বলার কারণ হচ্ছে s অর্থাৎ শার্প বা তীক্ষ্ণ, p অর্থাৎ প্রিন্সিপাল, d অর্থাৎ ডিফিউজড, f অর্থাৎ ফান্ডামেন্টাল। মানে p তে প্রিন্সিপাল মানে প্রধান, d তে ডিফিউজড এবং f তে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, মানে এইগুলো এদের বৈশিষ্ট্য অনুসারে বলা হয়েছে। তো এইগুলো আমি এখন এইগুলো আলোচনা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে অধ্যায়ে এইগুলো নাই। তো চলো আমরা এখন এটাতে চলে আসি। তো l সমান n2, কোয়ান্টাম সংখ্যা 2 হলে তোমার sp থাকবে, যেহেতু এটা n2 তাহলে এখানে 2 দিব, এখানে 2 দেব, তাহলে এর দুইটা উপশক্তি স্তর। দ্বিতীয় অরবিটের দুইটা অরবিটাল 2s 2p। আচ্ছা, কে l m এর ক্ষেত্রে n সমান 3 হলে l এর মান 0 থেকে n-1, 0 দিলাম, এখানে 1 আছে 1 দিলাম, পরে এবার 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 2 থাকে, তাহলে এখানে হবে s p d, তাহলে কোয়ান্টাম সংখ্যা অনুসারে এটা হবে
এখন দেখো এই যে 0 1 2 এখানে SPDF, তার মানে এটা বোঝাচ্ছে যে এই শেলের মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2 এবং f এর মানটা বের করছি। দাও kln n সমান 4 হলে l এর মান 0 1 2। এইবার দেখো 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, তাহলে এবার S P D F। ওকে, তো এবার এতে থাকবে 4S 4P 4D 4F। তো দেখো এই চারটা শক্তিশালী কিন্তু হয়ে গেছে, তো এই 4 এর মান হবে 3। আচ্ছা, এবার আমি বুঝাই যে আচ্ছা তাহলে এখন আমরা জানি যে হচ্ছে এই শক্তি স্তরগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তাহলে উপশক্তি স্তরেও তো সেরকম হবে, নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই থাকতে পারবে। তো এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ডি তে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আর তাছাড়া এখন যদি কে এল এন শেলের কথা আমরা বুঝতে পারলাম, কে এল এম এন ও শেলের ক্ষেত্রে কি হবে সেটা বুঝার আগে এটা বুঝে নিতে হবে। দেখো এর শেলে কয়টা থাকতে পারে, এর সূত্র হচ্ছে এই আমি সূত্র দিলাম তোমার হচ্ছে 2 into 2l minus 2 into 2l minus 1 plus 1, এখানে প্লাস 2 into 2l plus 1 কিরকম? আচ্ছা, এস এর ক্ষেত্রে কয়টা থাকতে হবে, s সমান এবার 2l 2 into 2l plus 1, তাহলে দেখো l এর মান 0, তাহলে টোটাল 0 হয়ে যাবে, প্লাস 1 তাহলে সমান 2। তাহলে s এর দুইটা ইলেকট্রন থাকতে পারবে, অর্থাৎ s গুলাতে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার p এর ক্ষেত্রে 2 into 2l plus 1, দেখো 2 into 2 into 1 plus 1, তাহলে 2 1 এ 2 2 1 3 3 2 6, তাহলে এইগুলোতে 6 থাকতে পারবে। আমরা ইলেকট্রন নাম্বারগুলো এই এর উপরে পাওয়ারের সংখ্যার মতো ওইভাবে দেই। আচ্ছা, তো SPD D এর ক্ষেত্রে 2 into 2l plus 1 হলে কত হবে, এই যে l। ওকে, 2 into 2, D এর মান কত, 2, তাহলে into 2 plus 1, 2 2 4 1 5 5 2 10, D তে হাইস্ট 10 থাকতে পারবে। ওকে, এবার F এর ক্ষেত্রে চিন্তা করি, F এর ক্ষেত্রে 2 into 2l plus 1, 2 into 2, l এর মান কত, 3 plus 1, 3 2 6 1 7 7 2 14। আচ্ছা, এবার হচ্ছে 14। এবার দেখো কে ছেলে দুইটা থাকতে পারবে, এখানে দেখো দুইটা ইলেকট্রন হয়ে গেছে। এল ছেলে 8টা থাকতে পারবে, দেখো 2 আর 6 8 হয়ে গেছে। এম ছেলে 18টা থাকতে পারবে, এখানে দেখো 10 6 এবং 2 18। এন ছেলে তোমার কয়টা থাকতে পারবে, 32টা থাকতে পারবে, এখানে দেখো 14 আর 10 34 আর 2 36 আর 6 কত হচ্ছে, সরি 14 আর 10 24 24 আর 6 30 আর দেখো 32, দেখো 32টা ইলেকট্রন হয়ে গেছে। এখন ও শেল যদি চিন্তা করি, n সমান 5 0 1 2 3, তো এখানে 4 হওয়ার কথা, তাহলে এখানে 5s 5p 5d 5f আরটা থাকা লাগবে, তো আরটা তো নাই। কেন নাই? কারণ ও শেলে 32টা থাকা দরকার, সেই 32টা কিন্তু এখানে 2 6 10 এবং 14 এর মাধ্যমে হয়ে যাচ্ছে, তাই এইখানে এই আর কোনো উপশক্তি স্তর প্রয়োজন হচ্ছে না, এর মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো সহজে কিন্তু বুঝতে পেরেছি যে উপশক্তি স্তর কেন প্রয়োজন। এখন ওই প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে প্রশ্নের উত্তরটা আমি তোমাদের এখন দিতে যাচ্ছি। ওই যে তোমার পটাশিয়াম ওই যে 19 এবং ক্যালসিয়াম 20, এই ক্ষেত্রে যে তোমার 2 8 8 1 গেছে, এই ক্ষেত্রে 2 8 8 2 গেছে, কেন গেছে? আচ্ছা, যদি পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়ামের কথা চিন্তা করি,
তাহলে এখানে 2 8 9 2। এইবার প্রশ্ন হচ্ছে এইখানে কেন 9 আর এখানে কেন 2? এখানে তো 11 থাকতে পারতো, বা এখানে আগে কেন গেল? এই প্রশ্নটার উত্তর এবার দিতে পারবো, কারণ তুমি এখন উপশক্তি স্তর কিন্তু বুঝে ফেলেছো। তো কিভাবে দেই আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তো আমরা এখন এটা ইলেকট্রন বিন্যাস করব। আচ্ছা, তার আগে ইলেকট্রন বিন্যাসের একটা রুল হচ্ছে ইলেকট্রন প্রথমে কম উপশক্তি স্তরে যায়, তারপরে উচ্চ শক্তি স্তরে যায়, উচ্চ উপশক্তি স্তরে যায়। ঠিক আছে? আমরা শক্তি স্তরের ক্ষেত্রে আমরা জানতাম যে কোয়ান্টাম সংখ্যা যার যত নাম্বার তার তত পাওয়ার বেশি। এখন উপশক্তি স্তরের ক্ষেত্রেও এরকম, বাট উপশক্তি স্তরের হিসাবগুলো একটু অন্যরকম। তার আগে আমি আগে এইটা ইলেকট্রন বিন্যাস দেখাই। দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে 19, সেহেতু প্রথমে 1s2 ছোট, 2s2, তারপর তার থেকে বড় 2p, তার থেকে বড় 6, তাহলে কত হচ্ছে 10, তারপরে 3s2, 3p6, তাহলে এই হলো 18। এইবার এখানে তো 3d যাবে, যেহেতু আমরা 3p 3d পদ আছে, 3d এক গেলেই কিন্তু হয়ে যাচ্ছে, বাট এখানে 3d যাচ্ছে না। কারণ আমি যে বলেছি যে কম শক্তি স্তর মানে আগে যাবে, উচ্চ শক্তি স্তরের মানে পরে যাবে। তো এখন এটা বেশি পাওয়ারফুল না এটা বেশি পাওয়ারফুল, মানে কোনটার শক্তি সবথেকে কম না কোনটার শক্তি বেশি, কিভাবে বুঝবো? তার জন্য আরেকটা সূত্র, যেটা হচ্ছে L সমান সমান তোমার L মাইনাস n, যার পাওয়ারের মান হচ্ছে L মাইনাস n। কি রকম? সরি, L প্লাস n, একটু ভুল হয়ে গেছে। L প্লাস n হচ্ছে তোমার এই মান, বা n প্লাস l যেকোনো একটা বলতে পারো, মানে n প্লাস l করতে হবে, তাই মান পাবো। তো এখন 3d এর ক্ষেত্রে চিন্তা করি, 3d ক্ষেত্রে 3 n কত, n টা কি? আচ্ছা, আমরা একটু n লিখি, n প্লাস l, তাহলে এই n মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। এই l এর মান কত? যেহেতু d, আমি d এর কথা মান দিয়েছিলাম না, s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3, তাহলে এখানে d হচ্ছে 2, তাহলে n প্লাস 2 সমান হচ্ছে 5, তার মানে 3d এই মান পাচ্ছি 5। 4s এর ক্ষেত্রে চিন্তা করি, 4s এর ক্ষেত্রে n প্লাস l করলে এবং 4 দিলাম, এখন s এর মান হলো 0, তাহলে এখানে 0 দিলে আসছে 4। এইবার তুমি বলো কোনটা বেশি পাওয়ারফুল না কোনটা কম পাওয়ারফুল? তাহলে 4s কম পাওয়ারফুল, 3d তার থেকে বেশি পাওয়ার। তো এই কারণে 3d টা পরে আসবে, প্রথমে 4s এ গেল, তারপরে 3d তে যাবে, কিন্তু 3d তে কিছু নাই, তাহলে 3d থাকবে না। ঠিক আছে? তাহলে এই হবে তার ইলেকট্রন বিন্যাস। এখন এই যে চতুর্থ শ্রেণীতে আসছে, তাই এখানে 1 এখানে আসছে, বুঝা গেছে? দেখো এরকম ভাবে এখন ক্যালসিয়ামের বিষ দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 এবং এখানে 4s2 হবে। ঠিক আছে? এবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখো 21, এইবার ওটা ফুল হয়ে গেছে, তাই এবার অন্যদিকে যাচ্ছে, 2p6 3s2 3p6 4s2 এবং 3d 1, যেহেতু পেটটা ভরে গেছে। এখন এই 4s হচ্ছে আমাদের মুরব্বী মানুষ, তো তারে আগে আমরা ইলেকট্রন দিব, তারপরে নিচেরা নিব, এরকম অবস্থা। তো 3d তার সম্মান রক্ষার্থে তার ইলেকট্রনটা বলে দিয়ে দিতেছে, এরকম। আচ্ছা, ঠিক আছে? তো এবার এরকম ভাবে যেতে থাকবে। এখন শুধু এই জায়গাটা বুঝতে পারলাম, এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে কোন ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আগে আসবে আর কোনটা পরে আসবে? তো এই ক্ষেত্রে এই যে এই হিসাব করে যাওয়া যেতে পারে, যে তুমি হিসাব করে করে করবা, কিন্তু পরীক্ষা খাতায় বা ধরো কি কম সময়ের মধ্যে তুমি এটা করতে পারবা না, এটা করতে তো টাইম লাগবে, হ্যাঁ, হিসাব করতে টাইম লাগছে। তাহলে কি বুদ্ধি আছে? তো তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, দেখো, আমি এটা মুছে দিলাম। এখন যদি এর থেকে একটু বেশি পাওয়ারফুল, মানে আরো যদি অন্য যেগুলোর পারমাণবিক সংখ্যাগুলো অনেক বেশি, সেইগুলো ইলেকট্রন বিন্যাস করতে গেলে একটু হিমশিম খানে যেতে হয় অনেকের। তো সেটা কিভাবে সহজে করব? দেখো দেখো প্রথমে কি 1s, তারপরে 2s 2p, তারপরে 3s 3p 3d, পরে 4s 4p 4d 4f, পরে 5s
5p 5d 5f 6s 6p 6d এবং 7s 7p 8s 8p ও সরি কি দিয়ে ফেললাম এটা দেখো এইটা একটু কিসের মতো দেখতে দেখো তো এটা কি ইউটিউব প্লে বাটনের মতো দেখা যাচ্ছে তাই না যদি এটা আমার স্বপ্ন তারপরে তোমার সাথে থাকলে সেটা পূরণ হবে তো যাই হোক তো এই যে ইউটিউব প্লে বাটনটা কি কাজে লাগবে এইটাই তো খেলা এখন তুমি এইভাবে তো লিখতে পারো তাই না তো যখন পরীক্ষার খাতায় এই ক্ষেত্রে তুমি একটা বুদ্ধি করতে পারো যে এটা রাফ খাতায় এটা প্রথমে লিখে রাখে ইলেকট্রোমিনাসের ক্ষেত্রে তো ইলেকট্রন এই কৌণিক ভাবে যাবে দেখো প্রথমে 1s গেল তারপরে 2s এ তারপরে 2p 3s তারপরে 3p 4s তারপরে 3d 3p 4s 5s পরে এখানে 4d 5p 6s তারপরে এখানে 4f 5d 6p 7s তারপরে 5f 6d 7p 8s এইভাবে ইলেকট্রনগুলো হবে বুঝা গেছে প্রথমে 1s তারপরে 2s তারপরে 2p তারপরে 3s তারপরে 3p তারপরে 4s তারপরে 3d তারপরে 4p তারপরে 5s তারপরে 4d তারপরে 5p তারপরে 6s তারপরে 4f 5d 6p 7s 5p 5f 6d 7p 8s আচ্ছা এখন এটাও একটু করতে একটা কষ্টকর তাই না ওটা বলেছিলাম এটা ছিল ট্রিক নাম্বার 1 এটা হচ্ছে ট্রিক নাম্বার 2 এইবার আমি দেখাবো আর একটা ট্রিক এটা ট্রিক নাম্বার 2 এবার আমি দেখাবো ট্রিক নাম্বার 3 এইটা হচ্ছে মজা এই ট্রিকটা অ্যাপ্লাই করলে তুমি একদম পানির মতো করে তুমি ইলেকট্রন ম্যানেজ করতে পারবে তো কি রকম চলো দেখি এর ভিতরে দেখো একটা সমীকরণ মতো হয়ে গেছে মানে একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায় যেরকম আমি দেখাই তারপর s p d f এত অরবিটাল আছে এটাকে আমি উল্টাই দিলাম f d p s এখন এই পাশ থেকে একটা করে আসতে হবে যেরকম দেখো সবগুলো দুইবার করে হবে s প্রথমে আমি s দুইবার লিখব তাহলে আমি এখানে কন্ডিশনাল পদ্ধতি দিয়ে দিলাম 1s 2s ঠিক আছে এগুলো একটু জানা লাগবে পরে ps দুইবার লিখব ps ps তাহলে 2p হবে 3s হবে 3p হবে এখানে 4s হবে এটা আমরা জানি পরে dps তিনবার লিখব dps dps এখন আমি এই নাম্বারগুলো কিভাবে দেব যেগুলো না সেগুলো দিতে হবে এখন দেখো 3p 3d আছে তো এখানে আমি 3p 3d দেব এখন p কার লাগবে p 3p p আছে 4p p নাই তাহলে 4 এর p নাই তাহলে 4 এর দেব এখানে 4 তারপর এখানে s এখন s 4s হয়ে গেছে তাহলে এখানে কি হবে এখানে 5s হবে d কার d লাগবে এখানে 4 এর d থাকবে তাহলে লাগবে তাই এখানে 4d দিলাম এখানে p কার p 5s এর p থাকবে 6 কার তাহলে এখানে 5 আর এখানে s 5 এর s আছে তাহলে এখানে 6s হবে আচ্ছা dps dps দিলাম এবার দেব f dps f dps দেখো এবার f d ps f d ps তাহলে এবার দেখো f কার দিব 3d এর f আসছে এখনো তো 3d f আসেনি তাহলে এখানে 3f হবে d 4d আসছে 5 এ d আসেনি তাহলে এখানে 5d দিব ওকে p 6s এর p আসেনি তো আমি 6 এর p দেব তো s তাহলে এটা কিসের 6s আছে তাহলে 7s নাই তো 7s দিব f 4d এর f আছে না 4d এর f নাই তাহলে এখানে দেব 4f d কাট দি এখানে থাকবে 5d আছে তাহলে এখানে 6d থাকবে 6d তো এবার p কার p তো হয়ে গেছে তাহলে 7p হবে কারণ 7s আছে এবং এটা কি এটা আছে 8s দেখো এই বলগুলো হয়ে গেছে এবার ধরো তোমাকে বলা হলো ag 47 এর ইলেকট্রন বিন্যাস করতে হ্যাঁ অথবা তোমার আর কোথায় জন্য আর তো গ্যালিয়াম জার্মানিয়ামের কত জার্মানিয়ামের 32 বা অর্গানিজমের 118 ওকে এটা হচ্ছে সর্বশেষ মৌল তো আমি এগুলো একটু করি দেখো
47 যদি হয় তাহলে আমি এখান থেকে গুনতে গুনতে যাব, এখানে AG 47 ঠিক মতো দিব, এভাবে যাবো, দেখো 1 2 2 6 8 10 12 12 হচ্ছে 18 18 20 30 30 36 36 36 37 38 38 48 হবে, তাহলে এখানে আমার 9 দিতে হবে, না 9 দিতে হবে। বাট এখানে আরেকটা কেস আছে, এই যে ক্ষেত্রে আরেকটা কেস আছে, কিরকম দেখাই। আচ্ছা, আমাদের কপারে যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, কপারে মানে এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা, তবে এখানে একটা ব্যতিক্রম নিয়ম চলে আসে, সেটা আমি এখন দেখাচ্ছি। কপারে 29 আমরা জানি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 3d, এখানে কত হওয়ার কথা দেখো 4 10 12 18 19 20, এখানে কত 9 হওয়ার কথা, কিন্তু কিরকম ঘটে, এরকম ঘটে না, এখানে 10 হয় আর এখানে 1 হয়। এইবার প্রশ্ন, কেন এখানে 1 হয়, এখানে তো কি সমস্যা ছিল। এখন দেখো আমাদের এই যে sp-df আছে, শুধু এই যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে বা এই ডি তে যারা শেষ হয় বা ডি তে যারা শেষ হয় সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম চলে। কিরকম নিয়ম, যদি ডি 4 অথবা 6 এ, ডি যদি 4 অথবা 6 এ অথবা 9 এ শেষ হয়, তাহলে কি ঘটবে, সরি 6 এ শেষ হয় না, 4 এ শেষ হয়, 4 এ বা 9 এ যদি শেষ হয়, তাহলে এদেরকে অর্ধপূর্ণ বা পূর্ণ করার জন্য 4s থেকে আরেকটা ইলেকট্রন এখানে চলে আসে। কিরকম, যেরকম এখন দেখো এখানে যে 9 ছিল, তার মানে সে পূর্ণ হয়নি, পূর্ণ হতে 1 লাগবে, তাই সে 4s থেকে নিয়ে নিয়েছে। এখন এটা হচ্ছে অর্ধপূর্ণ, এখন ডি তে মোট থাকে 10টা, ডি তে মোট থাকতে পারে 10টা, 10 হচ্ছে পূর্ণ এবং এর অর্ধেকটা হচ্ছে কত, ভাগ 2 থাকবে 5, তাহলে 5 হচ্ছে অর্ধপূর্ণ। তো এই ডি অরবিটাল গুলো যদি লাস্টে থাকে বা ডি ব্লক মৌল, তাদেরকে তোমার হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ করার জন্য এরকম এস শেল থেকে একটা ইলেকট্রন নিতে হয়, শুধু এই যদি ইলেকট্রন 4 এ বা 9 শেষ হয়। তো তাহলে আমরা 9 এটা দেখলাম কি 9 শেষের সময় এরকম হয়েছে। তো এবার 4 এর ক্ষেত্রে কিরকম হবে, তো ক্রোমিয়াম দেখি, ক্রোমিয়াম 24 1s2 1s2 2s2 2p6 3s2 3p6, এবার 4s3d, দেখো 4 10 12 আর 6 18, এইবার তুমি এখন আর কত দরকার, আমাদের আর 6 দরকার, তো এখানে 4 দিলে আর এখানে 2 দিতে পারবো, তাই না, কিন্তু এখানে 4 ওই যে দেখো অর্ধপূর্ণ হতে 1 বাকি, তাই এখানে অর্ধপূর্ণ আগে হবে, অর্থাৎ 5 যাবে এখানে, তারপরে এখানে 1 যাবে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিতে হয়েছে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। তো এরকমই হচ্ছে এজি ক্ষেত্রে এখানে হবে 10, এখানে হবে 10, তারপরে এই 5s এ হবে 1, বুঝতে পেরেছো। তো এরকম ভাবে হবে। এখন ধরো কি এই অর্গানাইজেশনের করব, এই অর্গানাইজেশনের করব 118টা, তাহলে ক্ষেত্রে 5 দিয়ে দিলাম, এখানে 10 হবে, এখানে 6 হবে, এখানে 2 হবে, এখানে 14 হবে, এখানে কত হবে 10 হবে, তো এখানে কত হবে 6 হবে, এখানে 2 হবে, এখানে 14 হবে, এখানে 10 হবে, আর এখানে 6 হবে। দেখো এবার তো হিসাব করে দেখেছি কিনা, 4 10 12 18 20 30 36 38 48 54 56 56 60 70 80 86 88, তারপর হচ্ছে 99 102 112 112 112 আর 6 118। দেখো এই পর্যন্ত 18 হয়ে গেছে, তার মানে যদি কোন সময় 119 বা 120 পারমাণবিক সংখ্যা বৈশিষ্ট্য বিশিষ্ট যদি মৌল আবিষ্কৃত হয়, তাও এই নিয়মে কিন্তু তার ইলেকট্রন বিন্যাস হবে, ঠিক আছে। তো এই কারণে এর ভিতরে কিন্তু আমাদের যে 118 নম্বর মৌল পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, তাই আমাদের আর কোনো কিছু প্রয়োজন হয় না। তো এটাই ফুলফিল একটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো তুমি দেখতে পাচ্ছ যে এই রুল যদি তুমি দেখো যে কি,
প্রথমে দুটো এস, তারপরে দুটো পিএস, তারপরে দুটো ডিপিএস, তারপরে দুটো এফডিপিএস, এইগুলো যদি তুমি মেইনটেইন করো তাহলে দেখো তোমার 30 সেকেন্ডের ভিতরে তুমি যে কোনো মৌলের ইলেকট্রোবিন্যাস সহজে করতে পারবে। দেখো অর্গানাইজেশন 118 আমরা যখন প্রথমে এরকম নিয়মে করতে যাচ্ছিলাম তখন তো আমাদের কিভাবে গোলায় পাকা যাচ্ছিল, তো এইভাবে করে দেখো একদম ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এই টেকনিকগুলো এবং সবকিছু কিন্তু ঠিক মতো ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আস্ক করবা এবং ভালো থাকবা। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।